আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সমগ্র বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে সংস্কারের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারকে মনোভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এবং দেশ এবং বিদেশে তাদের যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, সেই লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই সরকারের হাতকে শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদী একটি সংস্কার প্রক্রিয়া চালিয়ে নেওয়া এবং বাংলাদেশে একটি আমূল পরিবর্তন, যদি পজিটিভ অর্থে ধরি, সে আমূল পরিবর্তন করা এবং রাজনীতিবিদদেরকে একটি আচ্ছা মতো শিক্ষা দেওয়া। এই লক্ষ্যে দেশের এক অংশ কাজ করে যাচ্ছে দৃঢ়তার সাথে, বিশ্বাসের সাথে, পরিকল্পনা নিয়ে, বুদ্ধি নিয়ে এবং রীতিমতো কোমরে বেল্ট বেঁধে। যুদ্ধের ময়দানে যেভাবে যুদ্ধ করার জন্য একজন মানুষ কোমর বন্ধ পরে, বেল্ট পরে, ঠিক ওই রকম কোমরে বেল্ট পরে, যেটাকে আমরা কোমরে গামছা বেঁধে বলি। তো যাই হোক, এখন সেই কাজটি করে যাচ্ছে একটা গ্রুপ। অন্য গ্রুপ হলো যে না, আপনারা এই সংস্কার করতে পারেন না, আপনাদের এই অধিকার নেই। তারপরে আপনারা কারা? এই সংস্কার করতে করতে আপনারা যেভাবে চালাচ্ছেন তাতে তো কম করলে 5 থেকে 7 বছর চলে যাবে। তখন কি আমরা বাঁচবো? আমাদের বুড়ো হয়ে যাব, আমরা মরে যাব, আমাদের কি হবে? আর এখন আমাদের যে জোয়ার আছে, জনসমর্থন আছে, জনপ্রিয়তা আছে, এটা 5 বছর পরে থাকবে না। এই 5 বছর যদি আপনারা ভালো করেন তাও আমাদের জন্য ক্ষতিকর, আর আপনারা যদি খারাপ করেন তাও আমাদের জন্য ক্ষতিকর। এই কারণ হলো, আপনারা যদি চলে যান তাহলে সারা দেশে যে সর্বনাশ করে গেছে, সর্বনাশের বোঝা তো আমাদের ঘাড়ে আসবে। কাজেই দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে আমরা এই জিনিসগুলো মেনে নিতে পারি না। এদিকেও নানা রকম তকমা, নানা রকম যুক্তি নিয়ে অতি সত্বর নির্বাচন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির নেতৃত্বে একটি অংশ সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে এবং এখন যে পর্যায়ে চলে গেছে, স্পষ্টতই পয়েন্ট অফ নো রিটার্ন। এখানে সংঘর্ষ, শক্তি প্রয়োগ, বুদ্ধি প্রয়োগ, কৌশল প্রয়োগ অনিবার্য। এক পক্ষের জয় এবং অপর পক্ষের পরাজয় শতভাগ হতে হবে। এখানে দেয়ার ইজ নো রুম ফর নেগোসিয়েশন। এখন এই জায়গাটাতে নেগোসিয়েশনের জায়গায় নেই। রাজনীতি এমন একটা জায়গা যেখানে একবার বিরোধ শুরু হলে ও বিরোধ নিষ্পত্তি হয় না। এক পক্ষের পতন হয়, আর এক পক্ষের, যাকে বলে, বিজয় সূচিত হয়। এমনকি যুদ্ধের ময়দানে সন্ধি হয়, যুদ্ধের ময়দানে চুক্তি হয়, এমনকি যুদ্ধের ময়দানে পতাকা বৈঠক হয়। এটা এই প্রাচীনকাল থেকেই, মহাভারতের যুগ থেকে এটা প্রচলিত ছিল এবং সেখানে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মানা হয় যুদ্ধের ময়দানে। যুদ্ধ সেটা মধ্যযুগে, এমনকি আমরা হালাকু খানকে বলি, চেঙ্গিস খানকে বলি, সেখানেও যুদ্ধের সময় যে সকল গণতান্ত্রিক নিয়ম পালিত হতো, আজকের এই যুগে, আজকের এই দিনে ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান যারা আছেন তারা এবং ডেমোক্র্যাট, কিংবা ব্রিটেনের টরি পার্টি কিংবা লেবার পার্টি, বাংলাদেশের আওয়ামী লীগ বা বিএনপি, এদের মধ্যে এই জিনিসগুলো হয় না। যেমন ধরুন, হালাকু খান বাগদাদ আক্রমণ করবেন, বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি বাগদাদের উপকণ্ঠে গিয়ে কয়েক মাস বসে থাকলেন একটি সন্ধি করার জন্য। তিনি ফিরে আসবেন, তিনি যুদ্ধ চাচ্ছিলেন না। কিন্তু বাগদাদের খলিফাকে তার আশেপাশের লোকজন এমনভাবে উত্তেজিত করলো, বিভিন্নভাবে উত্তেজিত করলো, একটা যুদ্ধ অনিবার্য হয়ে গেল। এই অবস্থাতে তিনি আরো সামনে এগুলেন। তারপরে দুই পক্ষর অনেকবার বৈঠক হলো, সমঝোতা বৈঠক হলো, কিন্তু আলটিমেটলি যুদ্ধ হয়ে গেল। কিন্তু যুদ্ধের ময়দানে তারা হালাকু খানের সঙ্গে বাগদাদের খলিফার পক্ষ থেকে বহুবার পতাকা বৈঠক হয়েছে। একইভাবে 200 বছর সেই ক্রুসেডের যুদ্ধ হয়েছে সমস্ত ইউরোপীয় শক্তির সঙ্গে মুসলমানদের। সেখানে একেবারে সর্বশেষ ক্রুসেড, যেটাতে জয়লাভ করলেন গাজী সালাউদ্দিন। তো যুদ্ধ করছেন তার প্রতিপক্ষ রিচার্ড দ্য লায়ন হার্ট, ইংল্যান্ডের কিং। তো তিনি যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেলেন। গাজী সালাউদ্দিনের শিবিরে খবর পৌঁছালো, তিনি তার ব্যক্তিগত চিকিৎসককে পাঠিয়ে দিলেন এবং
তিনি জানেন যে রাজার জন্য বরফ দরকার। এর কারণ হলো ইংল্যান্ডে তারা যে পরিবেশে থাকেন তাদের সব খাবারের সঙ্গেই বরফ দরকার। কিন্তু এমন জায়গাতে রাজার সৈন্য শিবির ছিল, সেখানে বরফ সংগ্রহ করা অসম্ভব ব্যাপার ছিল। তখন রাজা যেন নিয়মিত বরফ পান সেই ব্যবস্থা, তার যে সাপ্লাই চেইন, সেই চেইনে তাকে আলাদা করিডোর দেওয়া হয়েছিল এবং তার সেই শিবিরে, রাজার শিবিরে বরফ পৌঁছে দেওয়া হতো গাজী সালাউদ্দিনের সেই নির্দেশে। তো এটা ছিল যুদ্ধের ময়দানে। কিন্তু এই একই ব্যক্তি গাজী সালাউদ্দিন সাহেব, তিনি যখন রাজনীতি করতে গেছেন ইমামউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি এই পরিবারের সঙ্গে, কিংবা তার চাচার সঙ্গে তার যে বিরোধ, কিংবা তিনি যে ফাতেমীয় খলিফার পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত হলেন, ওখানে কিন্তু কোনো এরকম রাজনীতিতে নিয়মকানুন ছিল না। যুদ্ধের ময়দানে নিয়ম থাকে, রাজনীতির ময়দানে নিয়ম থাকে না। তো এই কারণে কি হলো যে রাজনীতির ময়দানে যে বিরোধগুলো, এই বিরোধগুলো কখনোই নিষ্পত্তি হয় না, যুদ্ধের ময়দানে নিষ্পত্তি হয়। যুদ্ধ করে এক পক্ষ শক্তি হারিয়ে আর এক পক্ষ বিজয় হয়। কিন্তু রাজনীতির ময়দানে উভয় পক্ষই জীবিত থাকে, এখানে সমস্যাগুলো সমাধান হয় না, ধামাচাপা দেওয়া থাকে, অপর পক্ষ ক্ষমতা পেলে প্রতিশোধ গ্রহণ করে। কাজেই রাজনৈতিক বিরোধগুলো যুদ্ধের চাইতেও ভয়াবহ। সেই বিরোধটা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বনাম বিএনপির মধ্যে লেগে গেছে। বিএনপির মধ্যে জামাতের লেগে গিয়েছে, জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের লেগে গিয়েছে। এবং যেটা আগে আওয়ামী লীগের সঙ্গে জামাতের ছিল, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ছিল, এবং আওয়ামী লীগের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল, এই টোটাল বিরোধটা আবার এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং ভিন্ন আঙ্গিকে। ফলে এখানে আপাতত শান্তির সুবাতাস কিংবা এখানে নেগোসিয়েশন এটি সম্ভব হবে না। পুরো বিষয়টাই হলো এক পক্ষের বিজয়, অর্থাৎ বিএনপি জিদ ধরেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। যদি ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন আদায় করতে না পারে, তাহলে এটা তাদের নৈতিক পরাজয়। এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি হবে না, এটা আমরা জুন, জুলাই, আগস্ট আমাদের লাস্ট এন্ড, মানে বিএনপির লাস্ট এন্ড। আগস্টের মধ্যে যদি বিএনপি এই দাবি আদায় করতে না পারে, নির্বাচনের তফসিল ঘোষণা করাতে না পারে, তাহলে বিএনপি যাকে বলা হয় একেবারে ম্রিয়মাণ হয়ে পড়বে, মাটির সঙ্গে মিশে যাবে এবং নির্বাচনটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে, অনিশ্চিত হয়ে পড়বে। আর সেই নির্বাচন যদি জানুয়ারি মাসে দেয়, বিএনপির ইচ্ছার বিরুদ্ধে নেতিয়ে পড়া বিএনপিকে যদি একটা নির্বাচন করতেও দেওয়া হয়, সেই নির্বাচনের ফলাফল বিএনপির পক্ষে আসলেও পরিণতিটা হবে জাস্টিস আব্দুস সত্তারের যে সরকার হয়েছিল, ঠিক সেই সরকারের মতো করে। এটা এখন প্রকাশ্য, এটা আমি নতুন বলছি না, আমি হয়তো আগে বলেছি, কিন্তু এখন সবাই এই একই কথা বলছে। অন্যদিকে বর্তমান যারা সংস্কারের পক্ষে, তারা বুঝে গেছেন যে এই সংস্কার প্রক্রিয়ার সাথে ইতিমধ্যে যে সকল আমলা জড়িত হয়েছেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীরা, তাদের একটা বিরাট সিন্ডিকেট কিন্তু গড়ে উঠেছে গত 7 মাসে। তারা খুব ভালো করে জানেন যে তারা যদি পরাজিত হন, তাহলে আওয়ামী লীগ নেতারা এখন জেলখানাতে যে অবস্থাতে আছে, আওয়ামী লীগ নেতাদের হাতে যেভাবে হাত কড়া চমৎকারভাবে, মানে শাখা এবং সিঁদুর, মেয়েদের হাতে, হিন্দু রমণীদের হাতে যেভাবে শাখা শোভা পায়, তো ওইরকমভাবে আওয়ামী লীগের নেতাদের হাতে, যাদের হাতে চকচক করছে সেই হাত কড়া, ওইরকম হাত কড়া তাদেরকে আহ্বান করছে, ডাকছে, আমন্ত্রণ জানাচ্ছে।